আজকে সায়েন্স টেকের ব্যাপারে কথা বলার জন্য এই লাইভ ভিডিওটা করছি। তোমরা যারা প্রেজেন্ট আছো, লাইভ ভিডিওটা দেখছো, তোমরা কমেন্ট করো, তোমাদের যা মতামত সেটা জানাও। এটা যদি ইউজফুল লাগে তোমরা শেয়ার করো। শেয়ার বাটন তোমরা পাচ্ছ বাঁদিকে স্ক্রিনের তলায়, এবং থামস আপে প্রেস করো যদি এটা তোমাদের জন্য ইউজফুল হয়। যতবার তোমরা থামস আপ প্রেস করবে, একজন ব্যক্তি একাধিকবার প্রেস করতে পারে। যতবার তোমরা থামস আপ প্রেস করবে ততবার আমার কাছে নোটিফিকেশন আসবে এবং এই লাইভ ভিডিওটা রেটিং পাবে, এবং আরও 5 জনকে এই রকমভাবেই তোমরা দেখার সুযোগ করে দিতে পারো। সায়েন্স অ্যান্ড টেক প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা পোর্শন। একই সাথে সায়েন্স অ্যান্ড টেক নিয়ে অনেক ডাউট আছে অনেকের মধ্যেই। তার মেন রিজন সাবজেক্টটা নতুন ইন্ট্রোডিউসড হয়েছে। যেহেতু সাবজেক্টটা নতুনভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে WBCS এর নতুন সিলেবাসতে, সেহেতু এই সাবজেক্টটা কীভাবে পড়তে হবে সেটা নিয়ে গাইডেন্সটাও খুব বেশি অ্যাভেলেবল নয়। আজকে আমরা খুব ছোট্টভাবে বোঝার চেষ্টা করব, খুব ছোট্ট একটা প্রসেসের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে কীরকমভাবে সায়েন্স টেককে তোমরা আয়ত্ত করতে পারবে। বেশি বই পড়ার দরকার নেই, অনেক বই আছে মার্কেটে। তোমরা যদি বইয়ের উদাহরণ দেখতে চাও তাহলে তোমরা ইম্পর্টেন্ট যে বইগুলো পাবে সেগুলোর মধ্যে একটা বই নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বইটা উইজার্ডের সায়েন্স অ্যান্ড টেকনোলজির বই। এটা মেনলি আইএসের জন্য লেখা এবং অন্যান্য স্টেট সার্ভিসেও হেল্পফুল হবে বলে দাবি করছে। পাবলিকেশন উইজার্ড, কম্পিটিশন উইজার্ড যে ম্যাগাজিনটা, মান্থলি ম্যাগাজিন খুব পপুলার, যেটা তোমরা দেখতে পাও আইএসের অ্যাসপিরেন্ট যারা, তারা মেনলি ফলো করে। তো এই বইটাতে যে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো প্রথমে আমরা দেখে নেব। মোরাললেস সেম চ্যাপ্টার কভারেজ আমরা পাচ্ছি বিভিন্ন বইগুলোতে, এটা ছাড়াও অন্যান্য বইগুলোতে, এবং আমরা বোঝার চেষ্টা করব যে এই চ্যাপ্টারগুলোর থেকে কতটা অংশ আমরা পড়ব এবং সেটা কীরকমভাবে হেল্পফুল হবে। কোয়েশ্চেন পেপার আমরা স্টাডি করব আজকে কিছুটা, তার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে প্রত্যেকটা চ্যাপ্টারের রেলিভেন্স কতটা আছে। প্রথমে যদি আমরা সূচিপত্র দেখি, তাহলে আমরা যে যে পোর্শনগুলো পাচ্ছি সেটা হচ্ছে স্পেস রিসার্চ ইন ইন্ডিয়া, ডিফারেন্ট টাইপস অফ অরবিটস, ইন্ডিয়া's earlier satellites, remote sensing satellites, communication satellites, other kinds of satellites, launch vehicles, global positioning system GPS, এবং developments in world space research, various space agencies, miscellaneous। তো স্পেস টেকনোলজির ওপরে অলমোস্ট 80 পাতার কভারেজ আছে। এর বাইরে তোমরা নেক্সট চ্যাপ্টারেতে দেখতে পাচ্ছ নিউক্লিয়ার টেকনোলজি। নেক্সট চ্যাপ্টারে তোমরা নিউক্লিয়ার টেকনোলজি দেখতে পাচ্ছ। নিউক্লিয়ার টেকনোলজির কনসেপ্ট বিল্ডিং আছে, ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়া, ইন্ডিয়া's নিউক্লিয়ার এনার্জি পলিসি, research sectors in India, nuclear technology and applications, nuclear waste, India's military program, dangers of nuclear technologies, nuclear technology developments in the world। এগুলো নিয়ে নিউক্লিয়ার টেকনোলজি। থার্ড হচ্ছে যে চ্যাপ্টারটা পাচ্ছ সেটা হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির ওপরে বলা আছে বায়োটেকনোলজি ইন ইন্ডিয়া, টেকনিক্স অফ বায়োটেকনোলজি, অ্যাপ্লিকেশনস অফ বায়োটেকনোলজি, এবং মিসলেনিয়াস। ফোর্থ চ্যাপ্টারেতে তোমরা পাচ্ছ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।
এর মধ্যে তোমরা পাচ্ছ বিভিন্ন ধরনের টেকনোলজি, যেমন ইন্টারনেট, রেডিও ওয়েভস, কমিউনিকেশন। ফিফথ চ্যাপ্টারে তোমরা পাচ্ছ মিসলেনিয়াস। ফিফথ চ্যাপ্টারে এটা মিসলেনিয়াস নয়, মিসলেনিয়াসটা ওই চ্যাপ্টারেরই লাস্টে আছে। ফিফথ চ্যাপ্টারে তোমরা পাচ্ছ ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি কনসেপ্ট, কার্বন ন্যানো টিউবস অ্যান্ড আদার ন্যানো মেটেরিয়ালস, initiative in India, application of nanotechnology, medical application, newer developments in nanotechnology, negative aspects of nanotechnology. Chapter 6 এ তোমরা পাচ্ছ robotics, Chapter 7 defense, Chapter 8 energy, Chapter 9 health, Chapter 10 environment. এই নিয়ে শেষ। প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন পেপার আছে যেটা আইএএস এর জন্য তোমাদের কাজে লাগছে না, যারা আইএএস দিচ্ছ না তাদের কাজে লাগছে না। নাও মাই পয়েন্ট ইজ, এই বইটাতে যে যে চ্যাপ্টারগুলো আছে এবং এই জাতীয় বই যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল, সেগুলোতে অলমোস্ট এই চ্যাপ্টারগুলোই আছে বা এই ধরনেরই কভারেজ আছে। পয়েন্টটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর জন্য কোনো বই অ্যাভেলেবেল কিনা? উত্তর না, ডাব্লিউবিসিএস এর জন্য কোনো বই অ্যাভেলেবেল নেই। অনেকে এই ধরনের কোয়েশ্চেন করেছে বাংলায় যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভালো বই পাওয়া যায়। আমার জানা অ্যাটলিস্ট বাংলায় কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভালো বই নেই। ভালো কেন, আমি বইও দেখিনি অ্যাকচুয়ালি। তো ইংরাজিটাই তোমাদের অপশন। ইংরাজিটাতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়লে যাদের ইংরাজিটা দুর্বল তাদের পড়তে হয়তো একটু টাইম লাগবে, কিন্তু তারা যদি টাইম নিয়ে পড়ে তাতে তাদের লাভ এটাই হবে যে মেনেতে কোয়েশ্চেনটা হবে কিন্তু ইংলিশে, এবং সেটা তোমাদেরকে ইংলিশে প্রিপারেশন নিলেই ইংলিশ কোয়েশ্চেনগুলোর আনসার লেখাটা সম্ভব হবে, কারণ অপশনগুলো দেখে বুঝতে পারবে না, অনেক ক্ষেত্রে অনেক টার্ম হয়তো তোমরা জানবে না যদি তোমরা বাংলায় পড়ো। তো সেই ক্ষেত্রে আমি বলবো ইংরাজিতে পড়ার এটা ডিসঅ্যাডভান্টেজ নয়, এটা বরঞ্চ অ্যাডভান্টেজ। নেক্সট যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা জানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাড়াও এনভায়রনমেন্টের কোয়েশ্চেন আসে, কম্পিউটারের কোয়েশ্চেন আসে। এই বইটার কথা আমি কেন বলছি? কারণ এই বইটাতে কম্পিউটারের ব্যাপারেও কিন্তু অনেক কিছু বলা আছে। যেমন তোমরা একটা ভাস্ট একটা এরিয়া পাচ্ছ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নামে। এই পোর্শনটাতে তোমরা কিন্তু কম্পিউটার রিলেটেড যাবতীয় ইনফরমেশন অনেকটাই পেয়ে যাচ্ছ। এর বাইরে আরেকটা সুবিধা হচ্ছে এই বইটা এনভায়রনমেন্টের পোর্শনটা দেওয়া আছে। এনভায়রনমেন্টের মধ্যে ইম্পর্টেন্ট পোর্শন যেগুলো বায়োডাইভার্সিটি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট খুব ভালোভাবে দেওয়া আছে। তাই উইজার্ডের এই বইটা তোমাদের জন্য হেল্পফুল হতে পারে যদি তোমরা এই বইটা নাও। এই বইটার ভলিউমও তেমন কিছু না, মাত্র 450 পাতার বই, এবং তোমাদেরকে সবকটা পাতা পড়তে হচ্ছে না। আমি তোমাদেরকে বলে দিতে পারি যে কোন কোন পোর্শনগুলো পড়া দরকার তোমাদের। কিছু কিছু পোর্শন তোমরা বাদ দিতেই পারো ইজিলি। এখন কোন পোর্শন পড়বে, কোনটা বাদ দেবে, এটা বুঝতে গেলে তোমাদেরকে স্টাডি করতে হবে কোয়েশ্চেন পেপার। আমি যেটার কথা বারবার বলি, কোয়েশ্চেন পেপার স্টাডি করার এক্সাম্পল আমি দিচ্ছি। কোয়েশ্চেন পেপার কিভাবে স্টাডি করবে, কিভাবে বুঝবে যে কোন কোন পোর্শনগুলো তোমরা পড়বে, কোনগুলো পড়বে না। দেখো 2015-এতে বেশি কোয়েশ্চেন এসেছিল তুলনামূলকভাবে 2016-এর তুলনায়। তো 2015-এর যদি কোয়েশ্চেন পেপারটাকে আমরা স্টাডি করি তাহলে বুঝতে পারা যাবে যে কোয়েশ্চেন কী ধরনের হয়। পেপার 4, যার মধ্যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, এর মধ্যে জিকেও আছে, ট্র্যাডিশনাল জিকে, এর মধ্যে এনভায়রনমেন্টও আছে। তো এই কোয়েশ্চেন পেপারটার কয়েকটা কোয়েশ্চেন দেখা যাক। যেমন ডিফিউশন অফ লাইট ইন দ্য অ্যাটমসফিয়ার টেক্স প্লেস ডিউ টু, দিয়ে 4টে অপশন বলেছে, ডাস্ট পার্টিকেল, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার্স, হিলিয়াম। পয়েন্টটা হচ্ছে এই কোয়েশ্চেনটা, এই পার্টিকুলার কোয়েশ্চেনটা উত্তর করতে গেলে এই বইটা কি তোমাদের জন্য হেল্পফুল হবে? উত্তর না, হবে না। কারণ এই পার্টিকুলার কোয়েশ্চেনটা প্রচণ্ড থিওরিটিক্যাল হওয়ার জন্য এই পার্টিকুলার কোয়েশ্চেনটার উত্তর করতে গেলে তোমাদের থিওরি, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বেসিক যেগুলো বই মাধ্যমিকের, যারা মাধ্যমিকের বই ফলো করছো পরীক্ষায় প্রিপারেশন নেওয়ার জন্য, বিশেষ করে প্রিলিমসের জন্য, সায়েন্সের জন্য, তারা কিন্তু
এই ধরনের মাধ্যমিকের বই পড়ে তারা কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে পারবে। বেশ কিছু কোয়েশ্চেন আছে যেগুলো কিন্তু প্রচণ্ড ধরনের থিওরিটিক্যাল, এবং থিওরি জানলেই উত্তর করা যায়। যেমন which one of the followings reflects back more sunlight as compared to the other three? নিচের চারটে জিনিসের মধ্যে কোন জিনিসটা সব থেকে বেশি সূর্যালোককে রিফ্লেক্ট করে? স্যান্ড ডেজার্ট, প্যাডি ক্রপ ল্যান্ড, ল্যান্ড কাভার্ড উইথ ফ্রেশ স্নো। এই যে এই ধরনের অপশন, এবং এই কোয়েশ্চেনটার কথা যদি তোমরা ভাবো, এই কোয়েশ্চেনটার জন্য কিন্তু কোয়েশ্চেনটার উত্তর করার জন্য কিন্তু তোমাদেরকে বেসিক বই পড়তে হবে, যেগুলো মাধ্যমিকের বই। তো কোয়েশ্চেন পেপার যদি তোমরা এরকমভাবে স্টাডি করো, কোয়েশ্চেনটার ডেপথ বোঝার চেষ্টা করো, কোয়েশ্চেনটাকে কোন অ্যাঙ্গেল থেকে করা হয়েছে, কি ধরনের নলেজ থাকলে এই কোয়েশ্চেনটার উত্তর দেওয়া যাবে, এইগুলো বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে 2015 অ্যান্ড 2016 কোয়েশ্চেন পেপার দেখে যে এই কোয়েশ্চেনগুলোর ম্যাক্সিমামটাই কিন্তু থিওরিটিক্যাল কোয়েশ্চেন। অর্থাৎ মাধ্যমিকের বই পড়লে এই কোয়েশ্চেনগুলোর উত্তর করা সম্ভব। যেমন যে কোনো কোয়েশ্চেন ধরে নাও র্যান্ডামলি, which one of the following sets of elements was primarily responsible for the origin of life on the earth? অন্য কোয়েশ্চেন ধরো, which of the vitamins acts as a free radical inhibitor in the human body? অথবা এরকম কোয়েশ্চেন, cigarette smoking is harmful for health due to the emission of CO2, CO, KMNO2, SO2। অর্থাৎ বেসিক কোয়েশ্চেন, যেগুলো বেসিক নলেজ থাকলেই উত্তর করা যায়। আর এই বেসিক নলেজ তোমরা তৈরি করতে পারবে একমাত্র তোমরা যদি মাধ্যমিক লেভেলের বই তোমরা সিরিয়াসলি পড়ো, যারা বাংলায় পড়ছো। এনসিইআরটি যারা পড়তে পারছো, এনসিইআরটির সায়েন্সের বই তোমরা যদি পড়ো, তোমরা কিন্তু এই ধরনের অনেক কোয়েশ্চেনের উত্তর ইজিলি করতে পারবে, কারণ এগুলো কনসেপচুয়াল। এগুলোর জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাজ সাচ পড়ার কিছু দরকার হবে না, কারণ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তোমরা মেনলি কোন জিনিসগুলো পাবে, যেগুলো অ্যাডভান্স লেভেলের সায়েন্স এবং তার অ্যাপ্লিকেশন। সো অ্যাডভান্স লেভেলের সায়েন্স এবং তার অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে রোবোটিক্স, স্পেস সায়েন্স, ন্যানো টেকনোলজি, এই সমস্ত জিনিসগুলো অ্যাডভান্স লেভেলের সায়েন্স এবং মডার্ন অ্যাপ্লিকেশন, এবং যেটা ডায়নামিক, যেটা চেঞ্জ হয় কন্টিনিউয়াসলি, এই ধরনের বিষয়বস্তুগুলোকে কিন্তু তোমরা পাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যদি পড়ো অ্যাকচুয়ালি। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাকচুয়ালি বেশি পড়ার দরকার নেই। আমি যে কারণে তোমাদের বললাম যে এই বইটা পুরোটা পড়ার দরকার নেই, এই বইটা থেকে তোমরা বেছে বেছে পড়তে পারবে, তার কারণ হচ্ছে এই বইটাতে তোমরা যেটা পাচ্ছ সেটা সম্পূর্ণভাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং তোমাদের বেসিক নলেজ যদি না থাকে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন যেটা বেসিক নলেজ অ্যান্ড কনসেপ্ট থেকে করা হয়েছে, সেই কোয়েশ্চেনগুলোর উত্তর তোমরা করতে পারবে না। কারণ এই বেসিক কোয়েশ্চেনগুলোর উত্তর করা সম্ভব তখনই যখন তোমরা বেসিক বুকস পড়ছো, টু মেক দ্য কনসেপ্ট, টু বিল্ড দ্য কনসেপ্ট। যেমন লাইফ ইন দ্য আর্থ স্টার্টেড ফ্রম ডিএনএ, আরএনএ, বুঝতে পারছো? The distance of mesosphere from the Earth's surface is approximately how much? The following compound does not react with ozone layer. তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু বেসিক ইন নেচার। দিব্যেন্দু জিজ্ঞাসা করছে যে ম্যাকবুক পড়লে কি কভার হবে? হ্যাঁ, সায়েন্সের ম্যাকবুক পড়লে অনেকটাই কভার হবে। অতনুরও একই কোয়েশ্চেন ছিল, ম্যাকবুক কতটা এফেক্টিভ? অনেকটাই এফেক্টিভ ম্যাকবুক। যদি আমাকে বলো যে টাইম আছে তোমরা কিভাবে পড়বে, ইংলিশে যদি প্রবলেম না থাকে অফকোর্স আমি বলবো এনসিইআরটি অ্যান্ড ম্যাকবুক এই দুটো থেকে পড়তে। যদি ইংলিশে প্রবলেম থাকে আমি বলবো মাধ্যমিক লেভেলের সায়েন্সের বই, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি পড়ার পরে, বায়োলজিটা যদি সম্ভব হয় 11-12 কিছু কিছু পোর্শন সিলেক্টিভ ওয়েতে যদি পড়ে ফেলো, তারপরে তোমরা ম্যাকবুকটা কিছুটা স্টাডি করতে পারো, তাহলে তোমরা অবশ্যই বেনিফিটেড হবে।
পার্থ, ওকে, এই কমেন্টগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড রেলিভেন্ট নয়। এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স ইজ এফেক্টিভ কিনা এটা জিজ্ঞাসা করছে রিজু। দেখো, এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স বইটা এফেক্টিভ ইন দ্য সেন্স, যদি কনসেপ্ট বিল্ডিংয়ের কথা বলো, খুব একটা ভালো নয়, কিন্তু অনেক ইনফরমেশন আছে যেগুলো কাজে লাগতে পারে। বেটার হয় ম্যাকবুক ফলো করো যদি এনসাইক্লোপিডিয়া আর ম্যাকবুকের মধ্যে তুলনা করো। অনিকেত বলছে এটা কি বুক জাস্ট স্টার্টেড, মানে অনিকেত তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, আবার লেখো। বেঙ্গলি ভার্সনে কোনো বই নেই সুমন, যেটা আমি প্রথমেই বলছিলাম। বেঙ্গলি ভার্সনে কোনো বই তোমরা পাবে না। বেঙ্গলি ভার্সনে যদি পড়তে হয় মাধ্যমিকের বই পড়ো, কনসেপ্ট তৈরি হবে তাতে এই ধরনের কোয়েশ্চেন যেগুলো এসেছে অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিএসের 2015 অ্যান্ড 16-এ অনেকটাই উত্তর করতে পারবে। তারপরে যেগুলো পারবে না সেগুলোর জন্য এই বইটা পড়ো, আমি এইটা রেকমেন্ড করতে চাইছি। এবার উইজার্ড কেউ না নিয়ে কেউ অন্য বই নিতেই পারে, মানে এরকম প্রচুর বই আছে, যদি কেউ নোট করতে চাও নোট করে রাখতে পারো। যেমন ইউপিএসসি সিভিল সার্ভিসের জন্যই লেখা বইগুলো, এটা বলছিলাম। যেমন তোমরা একটা বই পাবে, যে বইটা খুব ভালো বই, সেটা হচ্ছে আরিহান্ত পাবলিকেশনের। তোমরা পাবে সায়েন্স অ্যান্ড টেকের ওপরে সিপিভি শ্রীবাস্তব পাবলিকেশন, শ্রীবাস্তব বলা হয়, শ্রীবাস্তব পাবলিকেশন। এটা অ্যাক্সেস পাবলিশিংয়ের বোধহয়, শ্রীবাস্তবের লেখা আর কি, শ্রীবাস্তব পাবলিকেশন না, অ্যাক্সেস পাবলিকেশনের লেখা শ্রীবাস্তবের বই। এটাও ভালো বই, 300 টাকা, 250-300 টাকা এরকম দাম। খুব কম দামের একটা বই আছে লুসেন্টের জেনারেল সায়েন্স, কিন্তু সেটা খুব একটা এফিসিয়েন্ট অ্যান্ড অ্যাডিকুয়েট হবে না। জেনারেল সায়েন্স এর ওপরে অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপরে আরেকটা বই হলো টাটা ম্যাকের বই, মানে এখন ম্যাকগ্রো হিল এডুকেশন যেটাকে বলা হচ্ছে, অশোক কুমার সিংয়ের লেখা। এইটাও 250 টাকার মধ্যে পাওয়া যায়, সায়েন্স অ্যান্ড টেকনোলজির বই। এই বইটাও মোটামুটি ভালোই, তো অলমোস্ট সেম পোর্শনগুলো কাভার্ড আছে এইটার মতনই। এই বইটার দাম খুব একটা বেশি নয়, এটা 275 টাকা প্রিন্ট আছে। তো এই বইটা থেকে কি কি পড়বে, যদি এই ধরনের কথায় আসি আমরা, এই বইটা থেকে তোমরা অফকোর্স প্রত্যেকটা পোর্শন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পোর্শনই পড়বে, কিন্তু প্রত্যেকটা পোর্শন থেকে বেছে বেছে পড়বে। যেমন যদি উদাহরণ দেওয়া হয়, ফর এক্সাম্পল আমরা প্রথমে যেটা পাচ্ছি আমরা স্পেস টেকনোলজি যদি ধরে নিই, দেখো কীরকমভাবে লেখা আছে। স্পেস রিসার্চের ইন্ট্রোডাকশন লাগবে না তোমাদের, জানার জন্য পড়তে পারো জাস্ট। স্পেস রিসার্চ ইন ইন্ডিয়ার অর্গানাইজেশন সেট আপ, অর্গানাইজেশনাল সেট আপ আন্ডার ISRO, মানে ইসরো। ইসরোর অর্গানাইজেশনাল সেট আপ যেটা, সেটাও তোমাদের অ্যাজ সাচ লাগবে না। খুব ছোটোখাটো কিছু ইনফরমেশন তোমরা জানতে পারো, যেমন হেডকোয়ার্টার কোথায়, বুঝতে পারছো, বিভিন্ন সেন্টারগুলো, স্পেস সেন্টারগুলো কোথায় অবস্থিত, যেমন সারাভাই স্পেস সেন্টার, এই ধরনের, এগুলো ট্র্যাডিশনাল জিকের মধ্যেও পড়ে যায়। মাইলস্টোন যেগুলো অ্যাচিভ করেছে সেগুলোর মধ্যে 2-4টি ইনফরমেশন জানতে পারো, যেমন এখানে লেখা আছে একটা টেবিল করে, 2008-এ কী হয়েছে, 7-এ কী হয়েছে, 6-এ কী হয়েছে, এরকম। চন্দ্রায়ন 1 শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হয়েছিল, এই সমস্ত ব্যাপার। তো এরকমভাবে তোমরা একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে কিন্তু এদের ইনফরমেশন পাচ্ছ। ডিফারেন্ট টাইপ অফ অরবিট পড়তে হবে তোমাদেরকে, অরবিট লাগে। তো এই অরবিটটার ব্যাপারে বেসিক ইনফরমেশন দেখো, একদম ছোটো ছোটো করে বলা আছে এবং খুব লুসিড ল্যাঙ্গুয়েজে। যেমন মিডিয়াম আর্থ অরবিটের কথা যদি বলি, মিডিয়াম আর্থ অরবিটের কথা বলা হচ্ছে, ইট ইজ অ্যান অরবিট দ্যাট ইজ ইন্টারমিডিয়েট ইন অল্টিটিউড বিটুইন দ্যাট অফ লো আর্থ অরবিট অ্যান্ড জিওস্টেশনারি অরবিট, GSO যেটা, অ্যাপ্রক্স 35,900 কিলোমিটার। দ্য অরবিটাল পিরিয়ড অফ MEO, মানে মিডিয়াম আর্থ অরবিট, satellites ranges from about 2 to 12 hours। তো খুব সিম্পল ওয়েতে বলা আছে, খুব অল্প করে, এইটুকুই বলা আছে, তো তোমরা এটা পড়তে পারো। এরপরে কন্ট্রোল অ্যান্ড সাস্টেনেবিলিটি অফ ইন দ্য অরবিট, তোমরা যদি বইটা দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, প্রোভাইডেড তোমরা কোয়েশ্চেন পেপার স্টাডি করেছো। কোয়েশ্চেন পেপার স্টাডি না করলে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে না যে কোনটা পড়া জরুরি, কতটা পড়বে, কতটা ডেপথে গিয়ে পড়বে। তো সেই কারণে আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো যে কোয়েশ্চেন পেপার স্টাডি করো। অনিকেত লিখেছে, হুইচ বুক ইজ দিস? অনিকেত, তোমার জন্য বলছি, এটা উইজার্ডের সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
মেনলি আইএস স্টুডেন্টদেরকে কেন্দ্র করে লেখা। আমার কাছে ফার্স্ট এডিশন আছে 2009-এর, এরপরে অনেক এডিশন বেরিয়েছে। কম্পিটিশন উইজার্ড বলে যে ম্যাগাজিনটা আছে তাদের পাবলিকেশন, উইজার্ড সায়েন্স টেকনোলজি। বসন্ত বলছে টেক্সট বুক 6 to 10 না শুধু 9-10 সায়েন্স? 9-10 পড়লেই এনাফ, 6 to 10 পড়ে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য অনিকেত, তুমি যেহেতু প্রথম থেকে শুনছো না, আমি বলবো যে পরে তুমি এই ভিডিওটা আপলোড করা হবে ইউটিউবে এবং ফেসবুকে, তো তুমি সেটা শোনো প্রথম থেকে। আমি বলেছি যে সায়েন্সের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পরে এই বইটা পড়তে হবে, কারণ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলতে যে পোর্শনটা বোঝায় সেই পোর্শন থেকে খুব কম কোয়েশ্চেন আসে তোমাদের, বা আসবে ইন ফিউচার। আগামী অ্যাটলিস্ট 3-4টে টার্ম তো খুব কমই কোয়েশ্চেন আসবে। তো সেই জন্য পুরোপুরি আইএসএতে যেরকম একদম ডাইনামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি লাগে সেরকম অতটা দরকার হবে না। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো যখন, তোমরা সায়েন্স টেকনোলজির কথা মাথায় রাখছো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তার থিওরি হিসাবে তোমরা এই বইটা পড়ছো। এবং বেসিক সায়েন্সের কোয়েশ্চেন প্রচুর আছে, তার জন্য তোমরা বেসিক নলেজ তৈরি করার জন্য তোমরা কিন্তু সায়েন্সের মাধ্যমিক লেভেলের বই পড়ছো, বিট সিবিএসসি বোর্ড, বিট আইসিএসসি অর ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ডাজন্ট ম্যাটার মাচ। ম্যাকবুক সাফিসিয়েন্ট কিনা জিজ্ঞাসা করছো অতনু, কিন্তু আমি যেটা প্রথমেই বললাম, ম্যাকবুক সাফিসিয়েন্ট ইন দ্য সেন্স ম্যাকবুক ঠিক আছে পড়লে কাজ হয়ে যাবে, চলে যাবে, বাট ফর মোর কনসেপ্ট বিল্ডিং অফকোর্স ইট ইজ নেসেসারি দ্যাট ইউ গো ফর মাধ্যমিক লেভেলের বই। রুমিত জিজ্ঞাসা করছে ফিজিক্সের কি নিউমেরিক্যাল আসে, বেসিক ম্যাথগুলো? ফিজিক্সের ছোটোখাটো ম্যাথ এক্সপেক্ট করতে পারো, মানে একদম ছোটোখাটো যেগুলো খুব একটা কমপ্লিকেটেড নয়। 2015-এ এসেছে, তো তুমি এক্সপেক্ট করতেই পারো আগামী ইয়ারগুলোতে আসবে দু একটা। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, দেখো কমিউনিকেশন স্যাটেলাইটের কথা যদি বলি, কমিউনিকেশন স্যাটেলাইট এর কনসেপ্ট জানতে পারো, জিও স্টেশনারি স্যাটেলাইট জিনিসটা কি, কম্পোনেন্টস অফ জিও স্টেশনারি স্যাটেলাইট, অ্যাটমসফিয়ার অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এগুলো খুব অল্প অল্প করে জানতে হবে। মানে এই দেখো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলতে কি বোঝায়, এটা কিভাবে রেলিভেন্ট এটা জানবে, কীরকমভাবে পড়বে। দ্য ডিসকভারি অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ আ গ্রেট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান কমিউনিকেশন। তার মানে বুঝতে পারছো এটা ইম্পর্টেন্ট প্রথম লাইনটা, কিন্তু প্রথম লাইনটা তোমাকে মনে রাখতে হচ্ছে না, এটা তোমাকে আইডিয়াটা দেওয়ার জন্য ইটস ইম্পর্টেন্ট। দ্য ইউজ অফ রেডিও, ভিজিবল ওয়েভস অ্যান্ড মাইক্রোওয়েভ রিজিয়ন্স অফ দ্য স্পেকট্রাম ফর কমিউনিকেশন হ্যাজ ওপেন্ড আপ দ্য মডার্ন এরা অফ কমিউনিকেশন, বাট দ্য ইনহেরেন্ট লিমিটেশন ইন দেয়ার ইউসেজ হ্যাভ মেড স্যাটেলাইট কমিউনিকেশন অ্যান অল্টারনেটিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ অল্টারনেটিভ। সো স্যাটেলাইট কমিউনিকেশন আসছে, যেটা একটা অল্টারনেটিভ বলা যেতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ব্যাপারে বলছে, লাইট ইজ ওয়ান ফর্ম অফ রেডিয়েন্ট এনার্জি দ্যাট কামস সিমিংলি ডিফারেন্ট ফর্মস that comes in seemingly different forms. The energy is known as electromagnetic because it is the outcome of oscillating electric and magnetic forces. All the electromagnetic waves travel at the speed of light. It is in a brilliant discovery, James Clerk Maxwell pointed out that the light waves were not the only form of electromagnetic radiation. Henry Hertz has proved that Maxwell's mathematical prediction. তো এদের সম্বন্ধে দু একটা ব্যক্তি সম্বন্ধে জানছো, যেগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো, হু হ্যাড বিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিকুলার ইস্যু বা পার্টিকুলার সেক্টর, যেটা তোমাদের কাজে লাগতে পারে। তো এখান থেকে তোমাদের যেগুলো মনে রাখতে হবে সেগুলো মেনলি ইনফরমেটিভ এরিয়া। যদি জিজ্ঞাসা করে ইনস্যাট, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন অফ ইনস্যাট, এই সমস্তগুলো থেকে তোমরা ইনফরমেশন মনে রাখবে। এই বইটা কেন হেল্পফুল আমি বলছি, কারণ এই সমস্ত জায়গায় দেখো থার্ড জেনারেশন ইনস্যাটের ব্যাপারে তোমাদের কাছে ইনফরমেশন আছে। দেয়ার আর 5 satellites in the series. INSAT 3B, the first satellite in the INSAT 3 series was launched on March 22nd, 2000. It is located along with INSAT 2E and at 83 degree east longitude. এতটা ডেপথের ইনফরমেশন তোমাদের মনে রাখতে হচ্ছে না, ঠিক কথা, বাট দ্য পয়েন্ট ইজ দ্য বুক ইজ ইনফরমেটিভ, যেটা তোমাদেরকে কিন্তু হেল্প করতে পারে, কারণ ইনফরমেশন যখন জিজ্ঞাসা করা হবে এই বইটা থেকে তোমরা উত্তর করতে পারবে। আমরা অন্য কোনো সেগমেন্টে মুভ করে যাচ্ছি। ইন্টারনেট তোমরা জানো, কম্পিউটার আর ইন্টারনেট থেকে কোয়েশ্চেন আসে, এই বইটা থেকে অনেকটাই তোমাদের কাজ হয়ে যাবে। যেমন ওয়েব ইনভেন্টর, টিম বার্নস অ্যান্ড লি এর ব্যাপারে বলা হচ্ছে এখানেতে। সোশ্যাল নেটওয়ার্কিং, যেটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে,
দেখো, কনসেপ্ট আর ডাইনামিক নেচার অফ দ্য সাবজেক্ট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য কী আমি উদাহরণ দিচ্ছি। কম্পিউটারের মধ্যে কী ধরনের পার্টসগুলো আছে, কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস, এই যে কোয়েশ্চেনগুলো, এগুলো কনসেপচুয়াল। তুমি জানলে এগুলোর উত্তর করতে পারবে, এগুলোকে বুঝতেও হয় অনেক ক্ষেত্রে। এগুলো কনসেপচুয়াল। ইনফরমেটিভ, বিশেষ করে ডায়নামিক এরিয়াজ অফ দ্য সাবজেক্ট যেগুলো, সেগুলো হচ্ছে যেমন সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিং। এইটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আগের দিনে, কিন্তু এইটা কিন্তু এক্স্যাক্টলি সোশ্যাল নেটওয়ার্কিং আগে ছিল কম্পিউটারে, এখন আছে এরকম নয়, নতুন এসেছে, হয়তো ফিউচারে এটাকে রিপ্লেস করবে অন্য কোনো জিনিস। তো সোশ্যাল নেটওয়ার্কিং হচ্ছে একটা ডায়নামিক একটা জিনিস, যেটা ডে বাই ডে চেঞ্জও হচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিংয়ে কন্ট্রিবিউট করছে এরকম অনেক এরকম প্ল্যাটফর্ম নতুন নতুন তৈরি হচ্ছে। তোমরা আগে যখন অর্কুট ইউজ করতে যদি করে থাকো, তোমরা তখন দেখেছো ফেসবুকের ইন্ডিয়াতে অ্যাটলিস্ট এরকম ডিমান্ড ছিল না, ফেসবুক অনেক পরে তৈরি করা হচ্ছে। কারণ ফেসবুক আছে, লিঙ্কডইন, টুইটার, কত কিছু তোমরা পাচ্ছ, স্ন্যাপচ্যাট, এইসব আছে। তো ফিউচারে এরকম অনেক কিছু আসবে যেগুলো কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের কনসেপ্টটাকে কিন্তু আরও চেঞ্জ করবে, ডেভেলপ করবে। তো সেই কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে ডায়নামিক পোর্শন অফ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য থিওরি। বাপ্পা জিজ্ঞাসা করছে বুকটার নাম কি? বইয়ের নাম হচ্ছে উইজার্ডের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইএস এর জন্য লেখা, আইএস এর স্টুডেন্টদের জন্য কম্পিটিশন উইজার্ডের পাবলিকেশন। এর বাইরে ইম্পর্টেন্ট পোর্শন কোনটা? ই গভর্নেন্স। দেখো, তোমাদের জন্য এই মোমেন্টে খুব একটা ইম্পর্টেন্ট নয়। এই বইটা যখন লেখা হয়েছিল 2008, 9, 10 এই সময়তে খুবই ইম্পর্টেন্ট ছিল ই গভর্নেন্স। ইনফ্যাক্ট 2012 পর্যন্ত ই গভর্নেন্স খুবই ইম্পর্টেন্ট ছিল। এই মোমেন্টে খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট স্টিল ই গভর্নেন্সের ওপরে কাজ হচ্ছে, তাই ই গভর্নেন্স নিয়ে তোমরা অবশ্যই পড়তে পারো। ইম্পর্টেন্ট ই এগ্রিকালচার, এগুলো হচ্ছে ডায়নামিক পোর্শন অফ দ্য সাবজেক্ট, যেগুলো কিন্তু রিসেন্ট ট্রেন্ডে আছে, ট্রেন্ডিং যেগুলো। ইন্টারঅ্যাক্টিভ টেলিভিশন, আইটিভি, এটা ইম্পর্টেন্ট। ডিজিটাল কনভার্জেন্স, এটা ইম্পর্টেন্ট। গ্লোবাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি অ্যালায়েন্স, কেপিও, নলেজ প্রসেস আউটসোর্সিং। তোমরা যেমন বিপিও জানো, বিজনেস প্রসেস আউটসোর্সিং, ওরকম কেপিও, নলেজ প্রসেস আউটসোর্সিং, এটাও ইম্পর্টেন্ট। তো এই সমস্ত পোর্শনগুলো তোমরা বইটা জাস্ট রাফলি গো থ্রু করলে তোমরা নিজেরাই দাগ দিয়ে নিতে পারবে যে কোন কোন পোর্শনগুলো তোমরা পড়বে। ব্রডব্যান্ড ইম্পর্টেন্ট কম্পিউটারের মধ্যে, ইন্টারনেটের মধ্যে, বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু তোমরা যদি বইটা গো থ্রু করো, তোমরা বুঝতে পারবে যে কোন কোন পোর্শনগুলো পড়া উচিত, কোনগুলো জানা উচিত তোমাদের। সবসময় মনে রাখবে যে একটা ওয়েল এডুকেটেড মানুষ হচ্ছে সেই যে কোনো সাবজেক্ট নিয়ে অ্যাটলিস্ট 2-4টে কথা বলতে পারবে, যে কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্টের আলোচনা হলে সেটাতে পার্টিসিপেট করতে পারবে, তার কিছু বোঝার ক্ষমতা আছে, তার কিছু বলার ক্ষমতা আছে, তাকেই বলা হয় ওয়েল এডুকেটেড ম্যান বা ওম্যান। তো সেইখানেতে একজন ওয়েল এডুকেটেড মানুষের কাছ থেকে যেটা এক্সপেক্টেড, তুমি সেইটা তৈরি করার চেষ্টা করো। যদি মনে করো যে ব্রডব্যান্ড, তোমরা ইন্টারনেট ইউজ করছো, ব্রডব্যান্ড বা 4G, বুঝতে পারছো, 5G, এই ধরনের জিনিস, তোমরা ক্যামেরা ইউজ করো, 4K আছে, 5K আছে, এই সমস্ত যেগুলো মডার্ন ইনোভেশন, সেগুলোর ব্যাপারে বেসিক জিনিস জানা উচিত। তাহলে অবশ্যই তোমাদের জানতে হবে বিষয়টা। আইএএসের একটা কোয়েশ্চেনের কথা আমার মাথায় আসছে, 2006 নয়, হয়তো 7 বা 8 ছিল কোয়েশ্চেনটা করা হয়েছিল এরকম যে ব্রডব্যান্ড আর ওয়াইফাই এর মধ্যে ফ্রিকোয়েন্সির ডিফারেন্স কীরকম, মানে কোন ফ্রিকোয়েন্সি ব্রডব্যান্ড ইউজ করে, কোন ফ্রিকোয়েন্সি ওয়াইফাই ইউজ করে। ওয়াইফাই ইনফ্যাক্ট জিজ্ঞাসা করেনি, আমি কোয়েশ্চেনটা ভুল বললাম, কোয়েশ্চেনটা করেছিল ব্রডব্যান্ড কোন ফ্রিকোয়েন্সি ইউজ করে। দেখো, ব্রডব্যান্ড নয়, ব্লুটুথ কোন ফ্রিকোয়েন্সি ইউজ, ব্লুটুথের কথা আমি বলছি, ব্লুটুথ কোন ফ্রিকোয়েন্সি ইউজ করে, এই ধরনের যখন কোয়েশ্চেন করা হচ্ছে, তোমরা বুঝতে পারছো সেই সময়টাতে ব্লুটুথ প্রচণ্ড বেশিভাবে ইউজ করা হচ্ছিল। তো ব্লুটুথের ব্যাপারে জানা খুব জরুরি। আজকে ওয়াইফাই ইউজ করা হচ্ছে, এই কোয়েশ্চেন হতেই পারে যে কোন ফ্রিকোয়েন্সি পারমিসেবল ফ্রিকোয়েন্সি, যেটা দিয়ে ওয়াইফাইয়ের রাউটারকে আমরা চালনা করি, বা ওয়াইফাই রাউটার কোন ফ্রিকোয়েন্সি ইউজ করে যেটাকে আমরা অ্যাক্সেস করি, বুঝতে পারছো, এই ধরনের জিনিস। বা ওয়াইফাইয়ের ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন জানা খুবই জরুরি। এটা ওয়েল এডুকেটেড একটা মানুষের কাছ থেকে এক্সপেক্টেড, যারা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে। তো তোমরা যদি নিজেরা এই ধরনের নিজেদেরকে কোয়েশ্চেন করো যে একটা ওয়েল এডুকেটেড মানুষের কী জানা উচিত, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। হ্যাঁ, অনেক কিছু আছে যেগুলো তোমাদের জন্য হয়তো ইম্পর্টেন্ট হবে না,
যেমন যদি র্যান্ডামলি আমি চুজ করি এই ধরনের জিনিসগুলো, যে এথিক্স অ্যান্ড ন্যানো টেকনোলজি, বুঝতে পারছি এগুলো কনসেপচুয়াল। আইএএসের জন্য বইটা তো ডেসক্রিপটিভ আনসার সেখানে লিখতে হয়, তোমাদের ডেসক্রিপটিভ লিখতে হচ্ছে না, তাই তোমাদের এথিক্স কতটা ন্যানো টেকনোলজির সাথে যুক্ত, কতটা এথিক্স মেনটেন করা উচিত ন্যানো টেকনোলজির অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এই ধরনের পোর্শনগুলো তোমাদের জানতে হবে না, এগুলো ইন্টারভিউয়ের আগে জাস্ট একবার গো থ্রু করতে পারো। তো সেই কারণে আমি বলতে পারি যে তোমরা কিছু কিছু পোর্শন যেগুলো পুরোপুরি কনসেপচুয়াল সেগুলোকে তোমরা বাদ দিতেই পারো অ্যাজ অফ নাও, মেনে যারা অ্যাপিয়ার করছো তাদের জন্য, বা যারা মেনের জন্য প্রিপেয়ার হচ্ছ। সুপ্রদীপ সেনগুপ্তা বলছে, হাই অ্যাডমিন, ক্যান ইউ প্লিজ টেল মি ইজ দেয়ার এনি কাট অফ ডিফারেন্স বিটুইন ডাব্লিউবিসিএস মেন। দেখো সুপ্রদীপ, তুমি এই কোয়েশ্চেনটা অন্য কোনো ফোরামে জিজ্ঞাসা করো, মানে অন্য কোনো ফোরামে, মানে জিরো সামের অন্য কোনো জায়গাতে, অন্য কোনো, মানে যেমন তুমি কমেন্ট করতে পারো এরকম কোনো টপিকের আন্ডারে, অথবা তুমি পোস্ট করতে পারো গ্রুপেতে, পেজেতে। এটা নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করছি না। আর এর ওপরে আমরা ইনফ্যাক্ট কিছুটা আলোচনাও করেছি বিভিন্ন লাইভ ভিডিওতে, তুমি সেগুলো দেখতে থাকো, তোমার জন্য যে নেসেসারি ইনফরমেশন তোমার যেটা দরকার তুমি পেয়ে যাবে এক্সপেক্টেড। আজকে আমরা আলোচনা করছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, সে বিষয়ে কোয়েশ্চেন থাকলে ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুমি সেই বিষয়ে কোয়েশ্চেন করতে পারো। ডিআরডিও তোমরা জানো যে খুব ইম্পর্টেন্ট। তো ডিআরডিওর রিসেন্ট মিশন, ডিআরডিওর ব্যাপারে কিছু ইনফরমেশন, এগুলো তোমাদের জানা জরুরি। এই বইটা কেন হেল্পফুল, এ থেকে তোমাদের বেসিক কিছু কনসেপ্ট দিচ্ছে প্রথমে এবং কিছু ইনফরমেশন দিচ্ছে। ডিআরডিও ওয়াজ ফর্মড ইন 1958, ইম্পর্টেন্ট, from the amalgamation of the then already functioning technical development establishment and of the Indian Army and Directorate of Technical Development and Production with Defense Science Organization. এতগুলোর মিশ্রণে তৈরি করা হচ্ছে, এতগুলোর মিশ্রণে যেহেতু তৈরি করা হচ্ছে, আমি বলতে পারি যে এতগুলো জিনিসের মিশ্রণে তৈরি করা হচ্ছে যেহেতু আমি বলতে পারি যে এটা তোমাদের মনে রাখা জরুরি যে ডিআরডিও কীরকমভাবে ডেভেলপ করেছে। DRDO was then a small organization with 10 establishments or laboratories. Over the years, it has grown multi-directionally in terms of variety of subject disciplines, number of laboratories, and achievements and stature. তো ডিআরডিওর ব্যাপারে কিছু ইনফরমেশন পাচ্ছ তোমরা, ইনফ্রাস্ট্রাকচার, তারপরে সেটাকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো মিসাইল প্রোগ্রাম ইন ইন্ডিয়া, এই সমস্ত পোর্শনগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। অগ্নি পাচ্ছ, অগ্নি 2 পাচ্ছ, অগ্নি 3 পাচ্ছ, পৃথিবী পাচ্ছ, ত্রিশূল পাচ্ছ, নাগ, আকাশ, ব্যালিস্টিক মিসাইল কি, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল কি, বুঝতে পারছো, এয়ার টু এয়ার, সারফেস টু এয়ার, সারফেস টু সারফেস, ক্রুজ মিসাইল কি, এগুলোর ব্যাপারে বেসিক কিছু ইনফরমেশন তোমরা জানছো, এবং পার্টিকুলার কোন কোন মিসাইলগুলো কোন ক্যাটাগরিতে পড়ছে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। শতাব্দী বলছে, স্যার আপনি এইভাবে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করলে আমরা খুব উপকৃত হব। শতাব্দী, আমরা চেষ্টা করছি অ্যাটলিস্ট রোজ না হলেও অন্তত 1-2 দিন ছাড়া লাইভ ভিডিও করতে, এবং আমরা বিভিন্ন ধরনের ফেসবুকে পোস্ট দিচ্ছি। তোমাদের যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার আছে বলে মনে করছো সেগুলোর ব্যাপারেও তোমরা রিকোয়েস্ট করতে পারো, সো দ্যাট আমাদের কাছে আইডিয়া না থাকলে আমরা সেইগুলোর উপরে আলোচনা করি। অ্যান্ড ইউটিউবে আমাদের ভিডিও যায়, সেখানেও তুমি সাবস্ক্রাইব করে রাখো, আশা করি তোমার কাজে লাগবে। এয়ারক্রাফটস অ্যান্ড হেলিকপ্টার্স নিয়ে তেমন কিছু কোয়েশ্চেন তোমাদের আসে না, নর্মালি আসবে না এক্সপেক্টেড, তো তোমরা এই পোর্শনটা বাদ দিয়ে দিতে পারো। তো এরকমভাবে তোমরা বইটা গো থ্রু করো, আমি বলবো উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অফকোর্স, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা ইম্পর্টেন্ট। একজনের পার্থর এই বক্তব্য ছিল যে এনভায়রনমেন্ট নিয়ে কিছু বলুন, তো এনভায়রনমেন্টের পোর্শনটা এখানে এই বইতে আছে, তো আমরা আলোচনা করতেই পারি। 396 পাতায় পাচ্ছি আমরা এনভায়রনমেন্ট। ইন্ডিয়াস বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমে। হোয়াট ইজ বায়োডাইভার্সিটি এখানে বলা আছে খুব লুসিড ল্যাঙ্গুয়েজতে। বায়োডাইভার্সিটি ইজ দ্য গ্র্যান্ড ডাইভার্সিটি অফ লাইফ অন আর্থ and all the interconnections that support these myriad forms of life. Biodiversity is important because বলে কারণ বলেছে কেন biodiversity important. Biodiversity is important to people because we depend on other species
and on the ecosystems they create. Biodiversity gives us ecosystem services such as fresh air, clean water, productive soils that we need to survive. বুঝতে পারছো বইটা তোমাদের জন্য হেল্পফুল কেন? কারণ সুন্দরভাবে কনসেপ্ট তৈরি করছে, সুন্দরভাবে লেখা, লুসিড ল্যাঙ্গুয়েজতে হেল্পফুল অবশ্যই। ইন্ডিয়ার বায়োডাইভার্সিটি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, খুব ভালো ভালো ইনফরমেশন আছে। ইন্ডিয়া হ্যাজ আ ইউনিক পজিশন ইন দ্য ওয়ার্ল্ড ইন সো ফার অ্যাজ ইট অ্যাকাউন্টস ফর 7 to 8% অফ দ্য আর্থস টোটাল বায়োডাইভার্সিটি। 7 থেকে 8% টোটাল ওয়ার্ল্ডের বায়োডাইভার্সিটির মধ্যে 7 থেকে 8% বায়োডাইভার্সিটি আমরা ইন্ডিয়াতে পাচ্ছি। বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা জানো ইন্ডিয়াতে বায়োস্ফিয়ার রিজার্ভ খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ইন্ডিয়ার বায়োডাইভার্সিটি প্রিজার্ভেশন পলিসি নিয়ে আলোচনা করা হয়েছে। ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন হিমালয়, হটস্পট ইন ইন্ডিয়া, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগে। ইন্ডিয়ার ফরেস্ট পলিসি অ্যান্ড ল নিয়ে আলোচনা করা হয়েছে। ন্যাশনাল ফরেস্টেশন প্রোগ্রাম, এটাকে নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই। তো এই পোর্শনগুলো তো পড়বেই। এর বাইরে কোন পোর্শনগুলো সম্বন্ধে জানবে যেগুলো খুব অল্প জানলেও চলে, যেমন নিম প্রজেক্ট, বুঝতে পারছো? এরকম কিছু পোর্শনও তোমরা পাবে। নতুন সংকলনে বই অবশ্যই তোমরা কিনবে এবং তাতে আরও বেশি কিছু পাবে এক্সপেক্টেড। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তোমরা জানো ডেভেলপমেন্ট হ্যাজ টু বি সাস্টেনেবল, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা পোর্শন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে তোমরা পাচ্ছ এখানে ইনফরমেশন, কনসেপ্ট তৈরি করার জন্য ইনাফ মেটেরিয়াল আছে। ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। কী কী ধরনের ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড সামিটগুলো হয়েছিল সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। এবং পেস্টিসাইড পলিউশন, সাস্টেনেবল এগ্রিকালচার, এই পোর্শনগুলো থেকে অল্প জানলে চলবে, কোয়েশ্চেন খুব একটা আসার চান্স নেই। ভার্মি কম্পোজিশন বা কম্পোজিটিং অর্গানাইজেশন ইনভলভড ইন এনভায়রনমেন্ট কনজারভেশন, এটা নিয়ে তোমরা রাফলি একবার গো থ্রু করতে পারো, খুব বেশি মনে রাখার দরকার নেই। ইম্পর্টেন্ট অর্গানাইজেশনগুলোর সম্বন্ধে জানতে পারো জাস্ট। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অ্যাজ সাচ খুব একটা দরকার নেই, একটা দুটো ইনফরমেশন জানতে পারো। এখানে যেমন এরকমভাবে প্রয়োজনীয় ইনফরমেশনগুলোকে আলাদা ক্যাটাগরিতে ফেলা হয়েছে, যেমন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয় সেটার কথা শুধু বলা আছে তাই নয়। ওয়েন ডিড ইট অল বিগান, কবে থেকে শুরু হয়েছিল। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়াজ এস্টাবলিশড বাই দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইন 1972 টু মার্ক দ্য ওপেনিং অফ দ্য স্টকহোম কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। Another resolution adopted by the General Assembly the same day led to the creation of UNEP. তো এইরকম ইনফরমেশনগুলো আমার মনে হয় তোমাদের জন্য হেল্পফুল। প্রজেক্ট টাইগার ইম্পর্টেন্ট খুব তোমাদের এক্সামের পার্সপেক্টিভে। রেকমেন্ডেশন অফ দ্য টাইগার টাস্ক ফোর্স, এটাও ইম্পর্টেন্ট। প্রজেক্ট এলিফ্যান্ট, প্রজেক্ট স্নো লেপার্ড অলমোস্ট ইন্ডিয়াতে মানে খুব অল্পই আছে, লাদাখের রিজিয়নেতে মেনলি পাওয়া যায়, যেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটাকে প্রিজার্ভ করার জন্য অনেক ধরনের ব্যবস্থা করা হচ্ছে, তো এটা ইম্পর্টেন্ট। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2006-এর, এটা আবার এখানে ছোট্ট করে বলে দেওয়া আছে। তো এই বইটা এই কারণে হেল্পফুল, তোমাদের রেফারেন্স ওয়ার্ক করতে হেল্প করবে। বাপ্পা জিজ্ঞাসা করেছে বইটার নাম কি, আমি আবার বলে রাখি, উইজার্ড এর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যারা জানো না বইটা কি, যেটাকে নিয়ে আলোচনা করছি, উইজার্ড এর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবং এটাও বলে রাখা জরুরি এখানে যে আমি জাস্ট এই বইটা কি রেকমেন্ড করছি, এটা কি নিতে হবে, এটা ছাড়া হবে না, এরকম নয়। আমি তোমাদেরকে বেশ কয়েকটা বইয়ের নাম বলেও দিয়েছি অলরেডি। তোমরা ভিডিওটা যদি আবার পুনরায় শোনো তাহলে তোমরা জানতে পারবে বইগুলোর নাম কি। আমি যেগুলো বলেছি অনেক বই আছে এই ধরনের বই, সেকশনগুলো দেখে নিও যে কোন সেকশনগুলো আছে কোনগুলো নেই। এই বইটা আমার হাতের কাছে জাস্ট আছে বলে আমি বলতে পারছি, অন্য কোনো দিন হয়তো অন্য কোনো বইকে নিয়ে আলোচনা করা যেতে পারে। এর বাইরে প্রচুর জিনিস আছে যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেমন ওয়েটল্যান্ডস ইম্পর্টেন্ট। রামসার কনভেনশন তোমরা জানো। ওয়েটল্যান্ডস ইন ইন্ডিয়া এর একটা লিস্ট করে দেওয়া আছে। ম্যানগ্রোভ ফরেস্ট ইম্পর্টেন্ট অবশ্যই। কোস্টাল ইরোশন ইন ইন্ডিয়া, তো এনভায়রনমেন্টের জন্য যথেষ্ট ভালো তোমার আছে, কিন্তু মেটেরিয়াল আছে। ওয়াটার পলিউশন, গঙ্গা অ্যাকশন প্ল্যান, যমুনা অ্যাকশন প্ল্যান। এয়ার পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, কিয়োটো প্রোটোকল খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এটা থেকে কোয়েশ্চেন এসেছিল কিয়োটো প্রোটোকল থেকে 2015-এ।
2015-এই কোয়েশ্চেনটা এসেছিল যে এদের বোধহয় মেন বিষয়বস্তু কী ছিল কিয়োটো প্রোটোকলের। তোমার উত্তর হবে অবশ্যই গ্রিন হাউস এফেক্ট। কোয়েশ্চেনটা আমি পড়ে শোনাচ্ছি যদি খুঁজে পাই। খুঁজে পাওয়া খুব মুশকিল হচ্ছে, খুঁজে পাচ্ছি না। যাই হোক, এরকম দেখে নিও তোমরা। এর বাইরে তোমরা এরকম ইনফরমেশনও পাচ্ছ, গ্রিন হাউস গ্যাসেস, ইম্প্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং, ছোট সেকশনে বলে দেওয়া আছে খুব ছোট করে। IBM EIM EEI develop software for greenhouse gas reduction। তো এই ধরনের মডার্ন ডেভেলপমেন্টের কথাও তোমরা কিন্তু এখানে পাবে। এর বাইরে বলা আছে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইন্ডিয়া, UNFCCC important, clean development mechanism important, কার্বন এমিশন ট্রেডিং ইম্পর্টেন্ট। এগুলো থেকেও তোমরা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। ওজোন লেয়ার ডিপ্লিশন ইম্পর্টেন্ট অবশ্যই। মন্ট্রিয়াল প্রোটোকল ইম্পর্টেন্ট। নয়েজ পলিউশন, সলিড পলিউশন বা ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট, প্লাস্টিক হ্যাজার্ড। দেখো সুন্দর সুন্দর টপিকগুলো কিন্তু তোমরা এই বইটাতে পেয়ে যাচ্ছ পরপর। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, তার ব্যাপারে ইনফরমেশন, কীরকম কাজকর্ম করে কি না। ইকো সিটি প্রজেক্ট, সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট, গ্রিন ফিউয়েলের সম্বন্ধে পাচ্ছ তোমরা। সিএনজি সম্বন্ধে পাচ্ছ, তখন সিএনজি খুব ইম্পর্টেন্ট ছিল, সেই কারণে হয়তো আছে, মডার্ন বইতে না, মানে মডার্ন ইয়েতে না পেতে পারো। সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো আসতেই পারে, এগুলো আসার চান্স অনেক বেশি। সেই কারণে তোমাদের এই মডার্ন ডেভেলপমেন্টগুলোকে জানতে হবে, সেগুলো থিওরিটিক্যাল পোর্শন জানার জন্য ভালোভাবে অবশ্যই ইম্পর্টেন্ট যে তোমরা এই ধরনের বই ফলো করবে। এর বাইরে দেখো এনভায়রনমেন্টের জন্য একটা ভালো বই তোমরা পেতে পারো, এনসিইআরটির বই এনভায়রনমেন্টের ওপরে আছে। এবং এটা না পড়ে তোমরা এই বইটাও যদি পড়ো, এনভায়রনমেন্টের অনেক কোয়েশ্চেনেরই তোমরা উত্তর করতে পারবে। এই বইটা ইম্পর্টেন্ট পোর্শনগুলোকে মোটামুটি কভার করেছে। এই বইটার কথা আমি এই মোমেন্টে বলছি তার কারণ এই বইটা এক্ষুনি আমার সামনে আছে, যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি। এই ধরনের বইগুলো হেল্প করতে পারে। তো নট নেসেসারিলি তোমাদের উইজার্ডই কিনতে হবে, উইজার্ড ছাড়াও তোমরা এরকম অনেক বই পাবে। যারা শুনতে পাওনি আমি তাদের জন্য রিপিট করে দিচ্ছি যে আরিহান্ত পাবলিকেশনের বই আছে অশোক কুমার সিংয়ের, এটাও অলমোস্ট একই। আরিহান্ত নয়, ওটা হচ্ছে টাটা ম্যাকের বা ম্যাকগ্রো-হিল এডুকেশন। এর বাইরে তোমরা আর একটা বই আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে শ্রীবাস্তবের বই, অ্যাক্সেস পাবলিকেশনের, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সিভিল সার্ভিস, এরকম বোধহয় নাম বইটা। তো এই দুটো বইও ইকুয়ালি ইম্পর্টেন্ট, বইটা কিনতে পারো। একজন জিজ্ঞাসা করছিল, আমি যেটা কমেন্ট আগে দেখেছিলাম যখন এই লাইভের নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, যে শঙ্কর আইএসের ম্যাটেরিয়াল হেল্প করবে কি না। অনেকটাই হেল্প করবে, তোমরা পড়তে পারো সেখান থেকে, অসুবিধা নেই যাদের অ্যাক্সেস আছে সেটা। আইএসের ম্যাটেরিয়ালই অ্যাকচুয়ালি তোমাদেরকে ফলো করতে হবে এই বইগুলো আইএসের জন্যই, কারণ এতদিন পর্যন্ত আইএসের সায়েন্স টেক ভালো রকমভাবে ছিল, ইভিএস ভালো রকম ছিল বা আছে, ডাব্লিউবিসিএসের নতুন জাস্ট ইন্ট্রোডিউসড হয়েছে। সেই কারণে তোমরা এই মোমেন্টে খুব একটা ভালো বই পাচ্ছ না, কারণ যারা বই লিখবেন তাদেরকেও শিওর হতে হবে যে কী ধরনের কোয়েশ্চেন আসছে, কী টাইপের কোয়েশ্চেন আসছে। যেটা 4-5 বছরের কোয়েশ্চেন পেপার অ্যাভেলেবেল থাকলে বুঝতে যতটা সুবিধা, ততটা সুবিধা হচ্ছে না এক্ষুনি। সেই কারণে ভালো বই হয়তো নেই বা লেখা হলেও আমি জানি না। তো সেই কারণে আমি বলতে পারি যে এই বইগুলো তোমাদের জন্য, এই যে বইগুলোর নাম করলাম বা উইজার্ড যেটা আমি বলছিলাম, সেটা তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল। কিন্তু এই কতটা হেল্পফুল হবে এটা বুঝতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বারবার করে আমি যেটা বলছিলাম, কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করা। তো কোয়েশ্চেন পেপার ধরে প্রত্যেকটা কোয়েশ্চেন গো থ্রু করো এবং বোঝার চেষ্টা করো। আমি শেষে আরেকবার দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে তোমরা কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করবে। ইন্ডিয়ার সিলিকন ভ্যালি ইজ লোকেটেড ইন, এটা হচ্ছে ট্র্যাডিশনাল জিকের কোয়েশ্চেন। অ্যাসিড রেন ক্যান বি কজড বাই দ্য পলিউশন অফ এনভায়রনমেন্ট বাই, অ্যাসিড রেন কীভাবে হয়, কেন হয়, এইটা হচ্ছে এনভায়রনমেন্টের কোয়েশ্চেন বলতে পারো বা কেমিস্ট্রি কোয়েশ্চেন। হিউম্যান বডি রিকোয়ার্স সাম
কোয়েশ্চেনটা শুধু কিসের কোন সাবজেক্টের বুঝলে হবে না, কোয়েশ্চেনটার উত্তর করতে গেলে কোন বই থেকে পড়লে মোটামুটি করা যাবে। এটা ক্লাস 9-10 বইতে এইটার কথা ডিরেক্টলি উল্লেখ আছে। তো এর জন্য তোমাকে যে উইজার্ড পড়তে হবে এরকম নয় ব্যাপারটা। হিউম্যান বডি রিকোয়ার্স সাম মেটেরিয়ালস, সাম মিনারেলস ফর কন্ট্রাকশন অফ মাসেলস। কোনগুলো সেটা? ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। তো এইটাও ক্লাস 10 বই, মাধ্যমিকের বই পড়ো, উত্তর করতে পারবে। তো ম্যাক্সিমাম কোয়েশ্চেন খুব গ্রাউন্ড লেভেল অ্যান্ড কনসেপচুয়াল কোয়েশ্চেন আসছে, অ্যাটলিস্ট 2015-16 এসেছে এবং তোমাদের ক্ষেত্রেও আসবে, এটা এক্সপেক্টেড। সেই কারণে তোমরা যদি প্রিলিমসের জন্য সায়েন্স ভালো করে তৈরি করো, মেনের জন্য এই সায়েন্সের পোর্শনটা কিন্তু তৈরি হয়ে যাবে এবং হেল্প করবে। কনসেপ্ট তৈরি করতে হবে। বেসিক কনসেপ্টের জন্য অফকোর্স তোমরা মাধ্যমিকের বই পড়ো, যারা ইংলিশে কমফোর্টেবল তারা এনসিইআরটি অর্থাৎ সিবিএসসি বোর্ডের বই পড়ো, এবং আইসিএসসি বোর্ডের বই থাকলে তার থেকেও পড়া যাবে, সেখানেও চলবে। দিব্যেন্দু পাল জিজ্ঞাসা করছে যে এটা কিসের বই? এটা কোয়েশ্চেন পেপারের বই। এটা কিসের বলতে এরকম বই পাওয়া যায়, মাইতি সরকারের লেখা, মানে মাইতি সরকারের কম্পাইলেশন, এরকম ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের 15 বছরের কোয়েশ্চেন পেপার আছে কম্পালসারি মেনে, এরকম আর কি। বুঝতে পারছো তো? এই যে কিয়োটো প্রোটোকল সাইন্ড ইন 1997 হবে, এটা হয়তো প্রিন্টিং মিস্টেক আছে, ওয়াজ রিলেটেড টু রিডাকশন অফ গ্রিন হাউস গ্যাস হবে। তার মানে এই বইটা থেকে তুমি এই একটা কোয়েশ্চেন উত্তর করতে পারলে, এরকম হয়তো বিক্ষিপ্তভাবে তোমরা গোটাগত কোয়েশ্চেনের উত্তর করতে পারবে এই বইটা থেকে। এর বাইরের কোয়েশ্চেনগুলো উত্তর করার জন্য তোমরা যদি মাধ্যমিকের বই ভালো করে পড়ো, তার সাথে ম্যাকবুক পড়ে নাও, বা অন্যান্য স্টুডেন্টরা যে ধরনের বইগুলোর কথা তুললে, যে কোনো ধরনের এরকম বই যদি তোমরা ফলো করো, এক্সপেক্টেড তোমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেনেরই উত্তর করতে পারবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা নিয়ে ভয় পাবে না, কারণ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ট্রু সেন্স যেটা আসা উচিত সেটা এখনও পর্যন্ত ডাব্লিউবিসিএসতে কিন্তু আসা শুরু হয়নি। তো এটা তোমাদের জন্য একটা সুযোগ, যতটা তাড়াতাড়ি সম্ভব পাস করে যাও, তাহলে একটু কম পড়ে হয়তো পাস করে যাবে। কারণ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যদি আইএসের কোয়েশ্চেন দেখো, সেটার কিন্তু ম্যাগনিটিউড অনেক ভাস্ট। তো সেই কারণে আমি বলতে পারি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য খুব বেশি কিছু রিসার্চ করার দরকার নেই। নিউজ পেপারে বা ম্যাগাজিনেতেও সায়েন্স অ্যান্ড টেকের মডার্ন ইনোভেশনের পোর্শন পাবে, যেখানেতে উল্লেখ করা থাকে কী ঘটনা ঘটেছে বা না ঘটেছে। সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স অ্যান্ড টেক দুটোতেই হেল্প করবে, সেগুলো নোট ডাউন করে রাখো, কোয়েশ্চেন পেপার স্টাডি করো, এবং তোমরা অবশ্যই মাধ্যমিকের বই খুব ভালো করে পড়ো, কনসেপ্ট তৈরি করো, তার থেকে অলমোস্ট 70% কোয়েশ্চেনের উত্তর তোমরা করতে পারবে। 70% না হলো 60-65 তো আরামসে করতে পারবে। তারপরে এই বইটা বা এই ধরনের বই, উইজার্ডের সায়েন্স অ্যান্ড টেক, যেটাকে নিয়ে আমরা আলোচনা করলাম, এই ধরনের বই তোমাদেরকে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকের জন্য যতটা দরকার সাপোর্ট করে দেবে। তো দ্যাটস ইট, আজকের ডিসকাশন আমার মনে হয় এখানে এন্ড করা যেতে পারে, কারণ অ্যাজ সাচ আর কিছু কোয়েশ্চেন নেই। অলমোস্ট সব কটা পোর্শনকেই আমি কভার করলাম, এবং কুইকলি দেখে নিচ্ছি যে কারোর কিছু বলার আছে কিনা। তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল হয় এবং এই ধরনের ভিডিও যদি আরও দরকার হয়, তোমরা অবশ্যই কন্টিনিউয়াসলি প্রেস করো থামস আপ, যেরকমভাবে আমি প্রেস করছি। অন দি আদার হ্যান্ড তোমরা শেয়ার করো, তোমরা শেয়ার বাটন পাচ্ছ, এই ভিডিওটায় শেয়ার করে তুমি তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও, যাতে করে তাদেরও কাজে লাগে, এবং সবারই কাজে লাগলে আমাদের এই রাত জেগে 11টা পর্যন্ত বাড়ি না ফিরে না খাওয়া দাওয়া করে কন্টিনিউয়াসলি পরিশ্রম করে যাওয়াটা সার্থক হবে। এবং তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাও কমেন্ট বক্সে লিখে, এবং আমাদেরকে তোমাদের তরফ থেকে যা রিকোয়েস্ট আছে সেটা করো, কোন ধরনের লাইভ ইন্টারঅ্যাক্টিভ লাইভ করলে তোমাদের কাজে লাগবে, তো আমরা অবশ্যই সেটা করার চেষ্টা করব। দিব্যেন্দু জিজ্ঞাসা করছি নিউজ পেপার বলতে অ্যাচিভার্সের মান্থলিতে সায়েন্স অ্যান্ড টেকের পার্ট পড়লে হবে? হ্যাঁ, যে কোনো ম্যাগাজিন পড়তে পারো, যাতে সায়েন্স অ্যান্ড টেকের ম্যাক্সিমাম ম্যাগাজিনেতেই সায়েন্স অ্যান্ড টেকের একটা পোর্শন থাকে নর্মালি, তো সেখান থেকে তোমরা নোট ডাউন করে নিতে পারো। ইংলিশ কোনো ম্যাগাজিন পড়লে সেখানে তো আরও বেশি থাকবে, তার মধ্যে থেকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন বেশি ভালোভাবে পাবে, সেগুলো নোট ডাউন করতে পারো, তো হয়ে যাবে এরকমভাবে। তো তোমরা যদি
নিউজ পেপার থেকে নোট ডাউন করো বা ম্যাগাজিন থেকে নোট ডাউন করো, নোট ডাউন করার সময় অবশ্যই খেয়াল রাখবে কতটা ডিটেলস তোমাদের নোট করতে হবে। নইলে এক পাতা লিখে ফেললে এক একটা পোর্শনের আন্ডারে এবং অনেক ভলিউম করে একটা খাতা বানিয়ে লাভ নেই। যেটা জানতে হবে যে কতটা ডেপথে কোয়েশ্চেন আসে কারেন্ট ইস্যু রিলেটেড সায়েন্স টেক বা সায়েন্সের, সেটা জানতে গেলে কোয়েশ্চেন পেপার স্টাডি করতে হবে। এবং কোয়েশ্চেন পেপার স্টাডি করলে তোমরা কিন্তু ইজিলি এই ধরনের কোয়েশ্চেন যেগুলো আসছে সেগুলোর উত্তর করতে পারবে, কারণ তোমরা বুঝতে পারছো যে কতটা পোর্শন কতটা ডিটেলে পড়তে হবে। ইনফ্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও, সায়েন্স টেক রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স যেটা। বিশাল বাগচি জিজ্ঞাসা করছে দাদা বুকটার নাম কি। এটা আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপরে পড়ছিলাম, উইজার্ড পাবলিকেশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজির বই, আইএএস স্টুডেন্টদের জন্য লেখা এই বইটা, উইজার্ড সায়েন্স অ্যান্ড টেক। বসন্ত বলছে থ্যাংক ইউ স্যার, তোমাদেরকেও ধন্যবাদ টাইম দেওয়ার জন্য এবং তোমাদের কন্টিনিউয়াস সাপোর্টের জন্য। আমি রুদ্র মুখার্জি জিরো সামের তরফ থেকে সকলকে শুভরাত্রি জানাচ্ছি এবং আজকে লগ আউট করছি। তোমরা তোমাদের মতামত এই ভিডিওটার কমেন্ট বক্সেও লিখতে পারো। তোমাদের কোনো যদি কোয়েশ্চেন বা ডাউট থাকে সেটাও জানাও, কারণ এই ভিডিওটা কিছুক্ষণ পরেই আপলোডেড হয়ে যাবে আমাদের পেজেতে এবং শেয়ার হবে আমাদের গ্রুপে এবং আমার পার্সোনাল প্রোফাইলে। এবং আমরা নেক্সট কোনো লাইভ সেশনেতে আবার দেখা করছি, নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করছি। দীপেন্দু তুমি শোনো ভিডিওটা আবার, কম্পিউটার নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। বিশাল বাগচি লিখেছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির পেপারটায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, স্যার নাম্বার ডিভিশনটা কীরকম হয় এটা ওইরকমভাবে বলা মুশকিল বিশাল। আমি কোনোদিন নিজেও দেখিনি গুণে ওরকমভাবে যে কটা কোয়েশ্চেন কোত্থেকে আসছে। সেটা তোমরা সেটা তোমরা কোয়েশ্চেন পেপার জাস্ট স্টাডি করার সময় নিজেরা নোট ডাউন করেও নিতে পারো, তাহলে বুঝতে পেরে যাবে যে মোটামুটি কীরকম ভাগ থাকে। তবে এক্সপেক্টেড সায়েন্সের কোয়েশ্চেন বেশি থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন কম থাকবে, জেনারেল নলেজ মোটামুটি থাকবে। মানে যদি এরকমভাবে পার্সেন্টেজে ডিভাইড করা হয় 60% সায়েন্স হবে, 20% জেনারেল নলেজ থাকছে, এর বাইরে তোমার বাকিটা ওরকমভাবে ডিস্ট্রিবিউটেড হবে। মানে এনভায়রনমেন্টের জন্য ধরো 5%, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য হয়তো 10%, কারেন্ট অ্যাফেয়ার্স 10% ইনফ্যাক্ট আসবে না, মানে আসেনি অ্যাটলিস্ট 2015-16 যেটা দেখেছি আমরা। তো মোটামুটি সবারই সাথেই কথা হলো, আমরা আজকে লগ আউট করছি। তো তোমাদের এই ধরনের ভিডিও যদি কাজে লাগে তোমরা সেটা জানাবে আমাদেরকে লাইক করা এবং শেয়ার করার মাধ্যমে। যত বেশি লাইক অ্যান্ড শেয়ার তত বেশি আমরা লগ ইন করতে চাইবো এবং আরও রাত জেগে কাজ করতে চাইবো। আমি সহ বাকি স্টাফরাও বাড়ি ফেরেনি, আমরা সকাল 9টা থেকে কাজ করছি এবং রাত্রেবেলা 11টার পরে আমরা লগ আউট করছি, এই আশা নিয়ে যে এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় এবং অন্যান্য কোন জিনিস আরও করলে, কী ধরনের লাইভ সেশন অর্গানাইজ করলে হেল্পফুল হবে সেটাও তোমরা জানাও, কারণ সেটাই উদ্দেশ্য যার জন্য আমরা এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছি। আই থ্যাংক ইউ অল ফর ইউর টাইম অ্যান্ড ইউর সিনসিয়ারিটি দ্যাট ইউ হ্যাভ শোন টুয়ার্ডস জিরো সাম অ্যান্ড দ্য এফোর্ট বাই দ্য টিম জিরো সাম। আমরা আবার মিট করব নেক্সট ভিডিও সেশনেতে, নেক্সট লাইভ সেশনেতে, যেখানে আমরা আলোচনা করব আরও অন্যান্য বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং তোমরা সাকসেসফুল হও এই কামনাই করব। আমি রুদ্র মুখার্জি লগ আউট করছি জিরো সামের তরফ থেকে। থ্যাংক ইউ অল।